হ্যালো ফ্রেন্ডস। তো আজকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পার্ট 4টা ভিডিওটা আপলোড করে দেব। এটাই আজকে এইটার লাস্ট পার্ট, আর হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে। তো প্রথমেই বলে রাখি যে সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন। পারলে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আসে আপনাদের কাছে। তো আজকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ফাইনাল পার্ট যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লরেন্স ট্রান্সফরমেশন। আগের দিন একটা ছোট্ট ভিডিওতে লরেন্স ট্রান্সফরমেশনের কনসিকুয়েন্সেসগুলো আলোচনা করেছিলাম, আর আজকে যেটা করব সেটা হচ্ছে পুরোপুরি অ্যাপ্লিকেশন। লরেন্স ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশনগুলো আজকে করে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা শেষ করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের ভিডিওতে একবার ডিডাকশন অফ লরেন্স ট্রান্সফরমেশন করার সময় তার রোটেশনের ব্যাপারটা দেখিয়েছিলাম, যে ঠিক যদি একটা ফ্রেম ফ্রেম এরকম থাকে, যেটা সাপোজ এটা x1 আর এটা x4, আর এটা যদি এস ফ্রেম, এটা এস প্রাইম ফ্রেম, এটা যদি θ1 অ্যাঙ্গেলে অ্যাঙ্গুলার স্পিডে ঘোরে, তাহলে এটা যদি x1 প্রাইম হবে আর এটা x4 প্রাইম, আর এটা আরেকটা যদি অ্যাঙ্গুলার স্পিড θ2 ঘোরে সেটা হয়ে যাবে x1 ডবল প্রাইম আর x4 ডবল প্রাইম। একটা θ1 আর এটা θ2, আর পুরোটা মিলিয়ে হচ্ছে অ্যাঙ্গেল θ। সেইখান থেকে আমরা ক্যালকুলেট করতে পেরেছিলাম যে tan θ ইকুয়াল টু আই বিটা, রাইট? θ ইকুয়াল টু পেয়েছিলাম tan ইনভার্স আই বিটা, যেখানে বিটা ইকুয়াল টু হচ্ছে v/c, রেশিও অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল টু স্পিড অফ লাইট। তাহলে এবারে নেক্সট পার্টটায় যাব, যে এরপরে একটা ম্যাট্রিক্স ফর্মেশন দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ঠিক এইরকম এসেছিল x1 প্রাইম, x2 প্রাইম, x3 প্রাইম, x4 প্রাইম ইকুয়ালস টু গামা 0 0 আই বিটা গামা 0 1 0 0 0 0 1 0 মাইনাস আই বিটা গামা 0 0 গামা। ঠিক এইরকম একটা ইয়ে দেওয়া হয়েছিল, আর এর সাথে ছিল হচ্ছে x1 x2 x3 x4। তাহলে নেক্সট যেটা করব, এইখান থেকে আমি এর অ্যাপ্লিকেশনটা বাকি কাজটা করব। এই ম্যাট্রিক্স ফরমেশনটাকে শর্টে যদি লেখা হয় 4 ভেক্টর ফর্মে x মিউ ইকুয়ালস টু x মিউ প্রাইম যদি ধরি, সেটা এসে যাবে সামেশন অফ v ইকুয়াল টু 1/4 a মিউ v x v।
এরকম ফরম্যাটে এসে যাবে। এবার নেক্সট যেটা টপিকে যাব সেটা হচ্ছে ওয়ার্ল্ড লাইন আর ওয়ার্ল্ড পয়েন্ট। ওয়ার্ল্ড লাইন আর ওয়ার্ল্ড পয়েন্টে যাওয়ার আগে আমরা একটা স্পেস কনসিডার করবো, সেটাকে বলা হচ্ছে মিনকোভস্কি স্পেস, যেটা 4D স্পেস বলা হয়। এখন আমাদের আর 3D স্পেস নেই, 3D স্পেস থেকে সেটা 4D স্পেসে আপগ্রেডেশন হয়েছে। 4D স্পেসটাকে আমরা ধরছি মিনকোভস্কি স্পেস, সেইখানে 3টে স্পেসের ডাইমেনশন প্লাস একটা টাইমের ডাইমেনশন কন্টেন করছে। এই রকম অবস্থায় কোনো ফিজিক্যাল ইভেন্ট, যদি কোনো ফিজিক্যাল ইভেন্ট ঘটে একটা কোঅর্ডিনেটে, ফোর কোঅর্ডিনেট পয়েন্টসে, তাহলে সেই পয়েন্টটাকে 4D স্পেসে বলা হয় ওয়ার্ল্ড পয়েন্ট। তাহলে ওয়ার্ল্ড পয়েন্টের ডেফিনেশন কি হচ্ছে? আ ফিজিক্যাল ইভেন্ট ইন মিনকোভস্কি স্পেস ইজ ডেসক্রাইবড বাই আ পয়েন্ট উইথ কোঅর্ডিনেটস x1 x2 x3 x4। x4 কে এখানে ICT, আই হচ্ছে ইমাজিনারি নাম্বার আর সি ইন্টু টি করে সেটাকে টাইমটাকে স্পেসে ট্রান্সফার করা হয়েছে। দ্য পয়েন্ট ইন 4 স্পেস, দিস পয়েন্ট ইজ কল্ড ওয়ার্ল্ড পয়েন্ট। এইটাকে ওয়ার্ল্ড পয়েন্ট বলা হয়। আর ওয়ার্ল্ড লাইন কাকে বলে? ওয়ার্ল্ড লাইন কাকে বলে না, এই স্পেসে, ইন দিস স্পেস দ্য মোশন অফ দ্য পার্টিকেল করেসপন্ডস টু আ লাইন নোন অ্যাজ ওয়ার্ল্ড লাইন। কোন এই স্পেসের মধ্যে পার্টিকেলটা যে লাইন বরাবর ভেলোসিটিতে মুভ করে, ভেলোসিটিতে বা কোনো একটা ভেলোসিটি নিয়ে মুভ করে, তখন সেই লাইনটাকে বলা হয় সেই স্পেসে ওয়ার্ল্ড লাইন। তো এই ওয়ার্ল্ড লাইন, ওয়ার্ল্ড পয়েন্ট, এইটাকে যদি একটু স্পেসিফাই করা যায়, তাহলে সাপোজ আমি টি আর এক্স দুটো অ্যাক্সিস ধরছি আর ওয়াই জেড অ্যাক্সিসটাকে ইগনোর করছি। ক্যাপিটাল এক্স আর এটা হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু টি, আর এটা অরিজিন ও, অরিজিন থেকে একটা স্ট্রেট লাইন বেরিয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এবার লরেন্জ ট্রান্সফরমেশন অনুযায়ী কি জানি না, এক্স প্রাইম ইকুয়াল টু গামা টাইমস এক্স মাইনাস বিটি, আর এইটা এখান থেকে চলে আসবে এক্স প্রাইম ইকুয়াল টু গামা টাইমস এক্স মাইনাস বিটা টি। এই বিটা টিটা কীভাবে আসছে? বিটা মানে আমরা জানি, বিটা মানে আমরা কি জানি? বিটা মানে আমরা জানি ভি বাই সি, রাইট? আর টি মানে হচ্ছে সিটি। তাহলে বিটা টি যদি গুণ করি তাহলে সি সি ক্যান্সেল আউট হয়ে যাবে, ভিটি পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস ভিটিটাকে এক্স মাইনাস বিটা টি করলেও কোনো প্রবলেম নয়, আমরা এই ফরমেশনে নিয়ে এসে ফেললাম। এবার টি প্রাইমটাও দেখব। টি প্রাইম লরেন্জ ট্রান্সফরমেশন অনুযায়ী কি হয় না, গামা ইন্টু টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার, যেটা পাবো। এবার যদি ক্যাপিটাল টি প্রাইম করে দিই, মানে সি দিয়ে গুণ করে দিলাম, বোথ সাইড সি দিয়ে গুণ করে দিলাম, তাহলে চলে আসবে গামা টাইমস টি মাইনাস বিটা এক্স। এখন আমরা দেখতে পারি the Lorentz transformation for space and time in this form possess symmetry. In this xt coordinate system in the Minkowski space, we have represented the motion of a particle by a world line. The inclination alpha of a tangent at a point E of the world line is given by, এবার আমরা স্লোপ যদি দেখি তাহলে tan alpha,
আলফা মানে হচ্ছে dx বাই dt। এবার dx মানে হচ্ছে dxটা dxই থাকছে, আর dt মানে হচ্ছে c dt, c স্মল dt এটি। তাহলে dx বাই dtটা হয়ে যাচ্ছে ভেলোসিটি u। তাহলে u হচ্ছে দ্য পার্টিকেল, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ওকে, u হচ্ছে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এখন এখান থেকে কন্ডিশন কি পাওয়া যাবে, যদি u c এর থেকে ছোট হয়, যদি u c এর থেকে ছোট হয় তাহলে আলফা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে কম হবে, আর যদি u কনস্ট্যান্ট হয় তাহলে ট্যান আলফাও কনস্ট্যান্ট হবে, কারণ c ও কনস্ট্যান্ট। তাহলে কি হবে না, ওয়ার্ল্ড লাইন ফর আ পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি স্ট্রেট লাইন, যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে ওয়ার্ল্ড লাইন তাহলে একটা স্ট্রেট লাইনে দাঁড়াবে। আর ফর লাইট সিগন্যাল ইউ ইকুয়াল টু সি হবে, ইউ ইকুয়াল টু সি হলে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি পাওয়া যাবে যদি লাইটের স্পিডে যায়। তাহলে ওয়ার্ল্ড লাইনে লাইট সিগন্যাল স্ট্রেট লাইনে যায় এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এইটা এখান থেকে পাওয়া গেল, ইউয়ের জায়গায় সি বসালেই সেটা বুঝতে পারা যাবে। এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্পেস টাইম ইন্টারভাল। স্পেস টাইম ইন্টারভালে দেখব যে 3 রকমের ইন্টারভাল হয়, স্পেস লাইক, টাইম লাইক আর লাইট লাইক। 3 ধরনের ইন্টারভাল হতে পারে। আর স্পেস টাইম ইন্টারভ্যালটা লরেন্জ ট্রান্সফরমেশন ইনভ্যারিয়েন্ট হয়, সেইটা একবার দেখে নেব ইনভ্যারিয়েন্ট হচ্ছে কিনা। তাহলে এখন স্পেস টাইম ইন্টারভ্যালটা দেখব লরেন্জ ইনভ্যারিয়েন্ট হয়, লরেন্জ ট্রান্সফরমেশন ইনভ্যারিয়েন্ট হয়। তো সাপোজ সেই হচ্ছে যে এস আর এস প্রাইম দুটো ফ্রেম, আর এস প্রাইম ফ্রেমটা ভি ভেলোসিটিতে এক্স অ্যাক্সিস বরাবর এস ফ্রেমের থেকে ভি ভেলোসিটিতে এগোচ্ছে, মুভ করছে। ওকে, তো এবারে স্পেস টাইম ইন্টারভাল এক্স অ্যাক্সিস বরাবর ধরা হয়েছে, তাহলে এস ফ্রেমে ইন্টারভালটা হচ্ছে ঠিক এইরকম। x2 minus x1 তার হোল স্কোয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কোয়ার প্লাস z2 minus z স্কোয়ার, z2 minus z1 তার হোল স্কোয়ার মাইনাস c ইন্টু t2 minus t1 c স্কোয়ার আর এটার হোল স্কোয়ার। আর প্রাইম কোঅর্ডিনেটে এটা চলে আসবে x2 prime minus x1 prime তার হোল স্কোয়ার প্লাস y2 prime minus y1 prime তার হোল স্কোয়ার প্লাস z2 prime minus z1 prime তার হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার t2 prime minus t1 prime তার হোল স্কোয়ার। ওকে, তো এবার আমরা কি জানি, x1 prime equal to gamma times x1 minus vt আর vt1, আর x2 prime equal to হচ্ছে gamma times x2 minus vt2, t1 prime equal to gamma times t1 minus vx1 by c square, আর
টি টু প্রাইম, টি টু প্রাইমটা দেখে না, টি টু প্রাইমটা হয়ে যাচ্ছে সেই গামা টাইমস টি টু মাইনাস ভি এক্স টু বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এই যে ভ্যালুগুলো রয়েছে এগুলো যে কোনো একটাতে পুট করে দিলেই, প্রাইম থেকে আনপ্রাইম আছে তাহলে প্রাইমেরটাতে পুট করলেই সেখান থেকে আনপ্রাইমটা বার করতে পারলেই থিওরেমটা প্রুফ হয়ে যাবে। তাহলে সেটাই করছি এবার। তো আমি প্রাইম কোঅর্ডিনেটে অ্যাপ্লাই করছি। এটা x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, তাহলে গামা স্কোয়ার কমন থাকবে, তার সাথে আসবে কত x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার। x2 minus x1 তার হোল স্কোয়ার, x2 minus x1 minus v into t2 minus t1 তার হোল স্কোয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কোয়ার প্লাস z2 minus z1 তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গামা স্কোয়ার, সি স্কোয়ার গামা স্কোয়ারটা কমন চলে গেল, এখানে এসে যাবে t2 মাইনাস t1 মাইনাস v বাই সি স্কোয়ার x2 মাইনাস x1 হোল স্কোয়ার। ঠিক এইরকম ফরম্যাটে এসে যাবে। এইবার এটাকে স্কোয়ারের ফরম্যাটে ভাঙবো। তো স্কোয়ারের ফরম্যাটে ভাঙার আগে একবার দেখে নিচ্ছি যে এখানে x2 মাইনাস x1 রয়েছে আর এখানে আরেকটা x2 মাইনাস x1 রয়েছে, রাইট? তাহলে আমি যদি এটাকে x2 মাইনাস x1 এর কমন নিই, যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার যদি কমন থাকে তাহলে এর সাথে গামা স্কোয়ারটাও কমন থাকছে, গামা স্কোয়ার, আর এর সাথে 1 এখানে মাইনাস ভি বাই সি স্কোয়ার, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার চলে আসছে। কারণ এখানে এটা ভি আছে, ভি স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 4, আর সি স্কোয়ার দিয়ে সি 4টা ক্যান্সেল আউট হয় সি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস বাই সি স্কোয়ার, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন চলে যাচ্ছে, প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার t2 মাইনাস t1 তার হোল স্কোয়ার, এটাকে কমন নেওয়া হলো, তাহলে গামা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেম লজিক, এখানে ভি আছে আর এখানে সি স্কোয়ারটা কমন গেছে, তো 1 মাইনাস সি স্কোয়ারটা কমন বেরিয়ে এসছে, তাহলে এটা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রইল। তাহলে গামা স্কোয়ার আর এই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দুটোতেই ক্যান্সেল আউট হয়ে যাবে,
ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকবে কি না, পড়ে থাকবে x2 minus x1 তার হোল স্কোয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কোয়ার প্লাস z2 minus z1 তার হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার t2 minus t1 তার হোল স্কোয়ার, যেটাই হচ্ছে তোমার s12। তার মানে হেন্স প্রুফ হচ্ছে s12 প্রাইম ইকুয়াল টু s12। এইটা এইভাবে প্রুফ হবে লরেন্জ ইনভ্যারিয়েন্ট। তো এই স্পেস টাইম ইন্টারভ্যাল তিন রকমের ইন্টারভ্যাল হতে পারে। এক নম্বর হচ্ছে স্পেস লাইক ইন্টারভ্যাল। স্পেস লাইক ইন্টারভ্যালে কি হয় না, s12 স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি x2 minus x1 তার হোল স্কোয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কোয়ার প্লাস z2 minus z1 তার হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু t2 minus t1 তার হোল স্কোয়ার। এই x2 y2 আর z2 যে এটা আছে এটাকে আমরা লিখছি ঠিক এরকম ভাবে r12 স্কোয়ার মাইনাস c স্কোয়ার t2 minus t1 তার হোল স্কোয়ার। স্পেস লাইক ইন্টারভ্যালে কি হয় না, কন্ডিশনটা হচ্ছে যখন r2 স্কোয়ার is greater than c স্কোয়ার t2 minus t1 তার হোল স্কোয়ার, that is s12 square is greater than 0 পজিটিভ। s12 যদি পজিটিভ হয় তাহলে এই ইন্টারভ্যালটাকে স্পেস লাইক ইন্টারভ্যাল বলা হয়। স্পেস লাইক ইন্টারভ্যালে কাজ কি না, এটা কোনোদিনও ঘটতে পারে না, এটা স্পেস লাইক ইন্টারভ্যালে কোনো ঘটনা কোনোদিনও ঘটতে পারে না। কেন ঘটতে পারে না, না যে দুটো ঘটনা যদি একটা স্পেসে ঘটে তাহলে তার টাইম ডেফিনেটলি বলা যায় না, টাইম ডেফিনেটলি বলা যায় না। যদি একটা এক্সাম্পল দেওয়া যায় যে একটা গান থেকে একটা বন্দুক থেকে যদি গুলি ছোড়া হয় তাহলে স্পেস লাইক ইন্টারভ্যাল অনুযায়ী টার্গেটে লাগবে, যে টার্গেট যে হিট করবে সেইটা স্পেস লাইক ইন্টারভ্যাল অনুযায়ী বোঝাবে যে ফায়ার করার আগেই টার্গেট হিট হয়ে গেছে, কিন্তু সেটা তো সম্ভব হয় না। এই যে সম্ভবটা হয় না সেই জন্য স্পেস লাইক ইন্টারভ্যাল ঘটে না। তাহলে স্পেস লাইক ইন্টারভ্যালের ব্যাপারে কি বলা যায় যে দ্য টাইম সেপারেশন বিটুইন দ্য টু ইভেন্টস ইজ লেস দ্যান দ্য টাইম টেকেন বাই দ্য লাইট ইন কভারিং দ্য ডিস্টেন্স বিটুইন দেম। যদি কোনো দুটো ডিস্টেন্স থাকে, সেই দুটো ডিস্টেন্সে যদি দুটো ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটা যে টাইমে ঘটছে সেই টাইমটা নাকি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইট যেতে যত টাইম নেয় তার থেকেও কম। যদি তার থেকে কম হয় তাহলে লাইটের স্পিডের থেকেও তার মানে সে বেশি স্পিডে যাচ্ছে, সেটা তো কোনোদিনও কিছু সম্ভব না। লাইটের স্পিডের থেকেও বেশি স্পিডে যাচ্ছে কোনো তাহলে পার্টিকেলটা এমন এক ঘটনা ঘটছে যে লাইটের স্পিডের থেকেও বেশি, সেটা কোনোদিনও সম্ভব নয়। সেই জন্য স্পেস লাইক ইন্টারভ্যাল হয় না। কনসিকুয়েন্টলি দ্য টু ইভেন্টস ক্যানট বি কানেক্টেড বাই এনি রিয়াল ফিজিক্যাল প্রসেস। রিয়ালিটিতে স্পেস লাইকের কোনো জায়গা নেই। দু নম্বর যেটা ইন্টারভ্যাল সেটা হচ্ছে টাইম লাইক ইন্টারভ্যাল, যেটা হচ্ছে আমাদের সাধারণ জীবনে ঘটে যে r12 স্কোয়ার ইজ লেস দ্যান c স্কোয়ার t2 minus t1 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে s12 ইজ নেগেটিভ, s12 হচ্ছে নেগেটিভ।
S12 হচ্ছে নেগেটিভ। এই ইন্টারভালটাকে বলা হয় টাইম লাইক ইন্টারভাল। তো এই টাইম লাইক ইন্টারভালের ক্ষেত্রে কি হয় না, তো এখানে টাইম লাইক ইন্টারভাল যেটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে যেটা বললাম যে এর যোগাযোগ আছে, সেটা হচ্ছে আবার কি না, যে ফ্রেমে আছে সেই ফ্রেমে সেটাকে ডিস্টিংগুইশ করতে পারবে না, কারণ সেখানে T2 - T1 দুটো সাইমেলটেনিয়াসলি ঘটনা যদি ঘটে সে ডিস্টিংগুইশে তাকে করতে পারবে না। সাইমেলটেনিয়াসলি ঘটলে কি হবে না, দুটো টাইম সেম হবে। এবার দুটো রিজিয়ন, যদি রিজিয়ন 1 আর 2-তে যদি একটা টাইম T1 আর একটা টাইম T2 হয়, তাহলে T2 - T1 করলে সেটা 0 পাবো। আর T2 - T1 করে যদি 0 পাই তাহলে সেটা হয়ে যাবে এটা যদি 0 হয় তাহলে R12 স্কোয়ারটা নেগেটিভ হয়ে যাবে। তো এইখানে যেটা ঘটে যে যদি যেটা ঘটনাটা ঘটছে সেটা যদি সে অন্য কোনো ফ্রেম থেকে দেখে, যদি এটা এস ফ্রেমে ঘটে আর কেউ যদি এস প্রাইম ফ্রেম থেকে দেখে, তাহলে S12 স্কোয়ার যেটা হবে, S12 স্কোয়ারটা হয়ে যাবে এই R12 তার স্কোয়ারটা 0 হয়ে যাবে, মাইনাস স্কোয়ার ইন্টু T2 - T1 তার হোল স্কোয়ার, তাহলে চলে আসবে মাইনাস স্কোয়ার ইন্টু T2 - T1 তার হোল স্কোয়ার। আর যেটা হচ্ছে গিয়ে এস প্রাইম স্কোয়ার 12, যেহেতু লরেন্জ ইনভ্যারিয়েন্ট। তাহলে অন্য কোনো ফ্রেম থেকে দেখতে গেলে অবশ্যই সেটা T2 প্রাইম মাইনাস T1 প্রাইম ইকুয়াল টু ডেল্টা T প্রাইম, সাপোজ কিছু একটা টাইম দেখা যাবে। তো এবার যদি প্রপার টাইম ইন্টারভেলটা ক্যালকুলেট করি তাহলে এরকম চলে আসবে মাইনাস সি স্কোয়ার ডেল্টা টাউ স্কোয়ার। এখানে ডেল্টা টাউটা হচ্ছে প্রপার টাইম ইন্টারভেল ইকুয়াল টু R12 তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার, সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার। এখান থেকে ডেল্টা টিটা পেয়ে যাব ইকুয়ালস টু ডেল্টা টাউ ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। আর ইউ হচ্ছে R12 বাই ডেল্টা টি, ডেল্টা টি পার্টিকেল ভেলোসিটি। তাহলে ফর a time like interval কি হয় না, the time separation between two events is more than the time taken by light is in covering the distance between them, and therefore the two events can be connected by a real physical process such as the motion of a particle. যেহেতু এই দুটো সাইমালটেনিয়াস ঘটনার যে টাইম ইন্টারভালটা সেটা লাইট যদি সেই দুটো পয়েন্টের মধ্যে কভার করতে যে টাইম নেয় তার থেকে যেহেতু বেশি হয়, সেই জন্য কী হয় না, এটা রিয়াল ফিজিক্যাল ইভেন্ট হিসেবে এটাকে ডেসক্রাইব করা যেতে পারে। আর এটার একটা এক্সাম্পল হচ্ছে মোশন অফ দ্য পার্টিকেল, বা আমাদের সাধারণ লাইফে যা ঘটে সেটা। আর লাইট লাইক ইন্টারভেল হচ্ছে S12, আর লাস্ট যেটা থার্ড হচ্ছে ইন্টারভেল সেটা হচ্ছে লাইট লাইক। লাইট লাইক মানে হচ্ছে S12 ইকুয়াল টু 0, S12 ইকুয়াল টু 0 মানে সেটা লাইটের স্পিডে হতে হবে, এটাই হচ্ছে কথা। এবার লাস্ট যে এটার পয়েন্টটা যাবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড রিজিয়ন অ্যান্ড লাইট কোণ।